2, Yes, sir. 3, 4, 5, 6, Yes, sir. 7, Yes, sir. 8, 9, 10, Sir. 10 আছো? জি স্যার আছি স্যার 11, Yes, sir. 12, Yes, sir. 13, 14, Yes, sir. 15, 16, Yes, sir. 17, 17 আছো? Yes, sir. 18, Yes, sir. 19, 20, 21, Yes, sir. 22. Yes, sir. ইকুইপমেন্ট আমি তোমাদের প্রথম ক্লাসে হয়তো আলাপ করেছিলাম যে আমরা হচ্ছে পরের দিকে একটু ডিজাইনও শিখবো যে আসলে তোমার হচ্ছে আহ, অনেকগুলো ইকুইপমেন্ট মিলে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি হবে, একটা প্রসেস হবে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট গুলো এতদিন শিখেছিলাম, একটা একটা করে বেশ কয়েকটা শিখেছি। যদি মনে হয় আরো দু একটা দরকার তাহলে আমি হয়তো আর পরে আরো দু একটা শিখাতে পারি। বাট আমরা একটু প্রসেসের ব্যাপারটা একটু দেখি যে আসলে একটা প্রসেস কিভাবে ডিজাইন করতে হয়। শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট ডিজাইন করলেই প্রসেস ডিজাইন হয়ে যায় না। তাহলে ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট এন্ড প্রসেস, এটা তো বুঝছো না? যে একটা প্রসেস মানে হচ্ছে অনেকগুলো ইকুইপমেন্ট থাকবে, সেখানে রিঅ্যাক্টর থাকবে, সেখানে ডিস্টিলেশন কলাম থাকবে, অ্যাবজর্বার থাকবে, সব মিলে একটা হচ্ছে তোমার প্রসেসটা হবে। আর তোমার শুধুমাত্র একটা সিঙ্গেল ইকুইপমেন্ট ডিজাইন করা, ডিস্টিলেশন কলাম, পাম্প ডিজাইন, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, প্রথমে আমরা যদি বলি যে হোয়াট ইজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা তো সবাই আমার মনে হয় এতদিনে জেনে ফেলছো, তাই না? যে এটা প্রথম ক্লাসের দিকে আমি মনে হয় বলেছিলাম যে একটা ল্যাবরেটরি স্কুলে কাজ করে হচ্ছে কেমিস্টরা। আর তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে লার্জ স্কেলে, এবং তার মেইন কাজ হচ্ছে একটা প্রসেসকে ডিজাইন করা, নট অপারেট করা। একটা প্রসেসকে ডিজাইন করবে যে কোনটার কোনটার পরে কোন ইকুইপমেন্ট হবে, এবং আহ, কোন ইকুইপমেন্টের আউটপুট কত, কোন ইকুইপমেন্টের ইনপুট কত, এগুলা মিলায়ে তারা হচ্ছে ফাইনাল একটা প্রোডাকশনে যাবে। এই যে প্রসেসটা ডেভেলপ করা, এটাই হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ। ঠিক আছে? ওকে। এখন এখানে দেখতে পাচ্ছো ডাইমিথাইল ইথার ফর্ম মিথানল। এখানে আমরা এতদিন যেটা শিখছি শুধুমাত্র এখানে ধরো রিয়াক্টর, এটা ডিজাইন আমরা হয়তো দেখেছি। হ্যাঁ, শুধুমাত্র একটা রিয়াক্টর, সিঙ্গেল রিয়াক্টর, বা একটা ডিএবি টাওয়ার, অথবা হচ্ছে একটা সেপারেশন টাওয়ার। বাট এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একটা পুরো প্রসেস, যেখানে তোমার মিথানল হচ্ছে, দাঁড়াও একটা করি, পেন কোথায় পেন, যেখানে হচ্ছে তোমার মিথানল হচ্ছে আমার র মেটেরিয়াল, এবং এখানে প্রোডাকশন হচ্ছে ডিএমই, ডাইমিথাইল ইথার। তাহলে প্রথমে আমি যেখানে আমার র মেটেরিয়াল ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক থেকে কি করব, পাম্প করে তারপরে হচ্ছে একটা ড্রামের মধ্যে নিয়ে আসবো, যে ড্রামটা হচ্ছে মিক্সিং ড্রাম। মিক্সিং ড্রাম মানে কি, যেটা আসলে কিছু অংশ রিসাইকেল হয়ে আসবে, মিথানল, রিসাইকেল মিথানল, এবং আরেকটা হচ্ছে তোমার ফিড মিথানল, যেটা একদম ফ্রেশ ফিড। এই দুইটা একটা মিক্সিং ড্রামে মিলবে। ঠিক আছে? এই ড্রামে মেলার পরে আমরা এখানে হিট বা কুল করে আমার হচ্ছে এই রিয়াকশনটা যেই টেম্পারেচারে ভালো হবে, যেই টেম্পারেচারে আমার হচ্ছে রিয়াকশনটা সংঘটিত হবে। তোমরা জানো যে প্রত্যেকটা রিয়াকশনে, এক একটা রিয়াকশনের কনভার্সন রেট ম্যাক্সিমাম হয় একটা নির্দিষ্ট টেম্পারেচারে। বিভিন্ন টেম্পারেচারে তার কনভার্সন হতে পারে, কিন্তু তোমার রিয়াকশনটা ম্যাক্সিমাম হবে একটা নির্দিষ্ট টেম্পারেচার। যেমন এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে? এই যে কনভার্সন হাই, এই হাইটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, এই টেম্পারেচারটাতে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? এরপরে একটা রিয়াক্টরে যাবে, রিয়াক্টরে এই রিয়াকশনটা হবে তোমার, এখানে মিথানল থেকে তোমার হচ্ছে ডাইমিথাইল ইথার তৈরি হবে, পানি তৈরি হবে। আচ্ছা, তাহলে এই যে প্রোডাক্টটা, এখানে কি কি আসবে বলো তো? এখানে কয়টা কম্পোনেন্ট থাকবে এই রিয়াক্টর প্রোডাক্টে? তিনটা স্যার। দুইটা কম্পোনেন্টস আছে। দুইটা কে কয়জন আর তিনটা কয়জন?
প্রোডাক্টের তিনটায় তো থাকার কথা স্যার। তিনটাই থাকার কথা, মিথানল থাকবে, ডাইমিথাইল ইথারও থাকবে, ওয়াটারও থাকবে। কারণ কারণ হচ্ছে যারা দুইটা বলছো তারা বলছো যে ডাইমিথাইল ইথার এবং সম্পূর্ণ ওয়াটার। কনভার্সন হবে না তো। কনভার্সন তো হবে না, কারণ এখানে মিথানল থাকবে না কিছু পরিমাণ। আচ্ছা, জি স্যার। থাকলো। থাকার পরে এই যে বলতেছে এখানে ডিএমই টাওয়ার, এটা আসলে কি? ডিএমই টাওয়ারটা আসলে কি? সেপারেটর স্যার, ডিস্টিলেশন কলাম। এটা একটা ডিস্টিলেশন কলাম। তাহলে আমরা দেখো, আমরা কিন্তু সিঙ্গেল ইকুইপমেন্ট ডিজাইন শিখছি। আমরা হচ্ছে এই যে একটা এমটি ভেসেল এটা শিখছি, রিঅ্যাক্টরের কাইন্ড অফ মানে সিঙ্গেল নরমাল রিঅ্যাক্টর যেটা, সেটা ডিজাইনও আমরা শিখছি, মনে আছে না? নরমাল রিঅ্যাক্টর আমরা জি হয়তো স্যার। বা প্লাগ ফ্লো বা অন্য কিছু শিখি নাই। ভেসেল ডিজাইন। হ্যাঁ, ভেসেল ডিজাইন শিখেছি, তারপর হচ্ছে এই যে ডিস্টিলেশন কলামও শিখেছি। তাইলে তোমার রিঅ্যাক্টর থেকে তিনটা জিনিস এখানে যাবে। একটা হলো তোমার তিনটা জিনিস, একটা হলো মিথানল, ডাইমিথাইল ইথার, আর একটা হচ্ছে ওয়াটার। তাহলে এই যে ডিস্টিলেশন কলামে তোমার উপর দিয়ে যাচ্ছে কে? ডাইমিথাইল ইথার। কারণ ডাইমিথাইল ইথারের মলিকুলার ওয়েট কম, দেখো হিসাব করে দেখো। মলিকুলার ওয়েট কম মানে এটা ভোলাটাইল আর কি। তাহলে ভোলাটাইল এটা হলে ভোলাটাইল উপরের দিকে যাবে, আর মোর ভোলাটাইল গুলা নিচের দিকে আসবে। ঠিক আছে? স্যার ওকে। মোর ভোলাটাইল গুলা নিচের দিকে এখানে আসলো, তাহলে এখানে আসবে ওয়াটার এবং হচ্ছে তোমার মিথানল, এবং ওয়াটার আর মিথানল। আর এদিক দিয়ে তোমার মেইন আমার যে কম্পোনেন্ট পিওর, পুরো 100% পিওর না হলেও মোটামুটি পিওর ডাইমিথাইল ইথার চলে যাবে। এটা এইটা আরেকটা ডিস্টিলেশন কলামে নিবে। সেই ডিস্টিলেশন কলাম থেকে তোমার হচ্ছে এখানে দেখো কি আছে। এই ডিস্টিলেশন কলামের মধ্যে এদিক দিয়ে যাবে ওয়াটার নিচ দিয়ে, আর উপর দিয়ে আসবে হচ্ছে তোমার মিথানল। সেই মিথানলটা আবার তোমার হচ্ছে রিসাইকেল রিসাইকেল। হয়ে পাম্প করে তোমার হচ্ছে ওই যে ফ্রেশ ফিডের সাথে মিক্স করবে। তাহলে এই যে পুরো একটা প্রসেস, এখানে তোমার কুলার আছে, হিটার আছে, পাম্প আছে, ডিস্টিলেশন কলাম আছে, রিঅ্যাক্টর আছে। এটাই হচ্ছে আমাদের অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার তোমার কাজ। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন নিচে লেখা আছে। তাহলে আমি যদি তোমাকে সিম্পলিফাইড ডাইমিথাইল ইথার ফ্রম মিথানল এটার তোমার হচ্ছে প্রসেস ফ্লো ডায়াগ্রাম আঁকতে বলি এবং একটু ডিসক্রাইব করতে বলি 10 মার্কসের জন্য, পারবে না? ইনশাআল্লাহ পারা যাবে। ইনশাআল্লাহ। এখানে তোমার হচ্ছে অ্যালুমিনা হচ্ছে ক্যাটালিস্ট, এই যে এখানে যে যে লেখাগুলো আছে এগুলো লিখে দিবা আর কি, হ্যাঁ। রিয়াকশনটাও লিখে দিও। আর হচ্ছে প্রসেসটা এভাবে সুন্দরভাবে দিয়ে দিবা। তোমাদের তো কোশ্চেন আমি ফাঁস করে দেই, তারপরেও সবার এ প্লাস পাওয়া উচিত। কোশ্চেন ফাঁস হয়েছে না? বলে দিলাম তো সব। হুম। পরের স্লাইডে জানা কেন? আচ্ছা, এইখানে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা একটু দেখি। ভিডিওটাতে কি আছে? এটা হচ্ছে একটা কেমিক্যাল প্রসেসের ভিডিও আর কি। আচ্ছা, তোমরা কি ইয়া দেখতে পাচ্ছ? আমার আমার মনিটর দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে। একটা হচ্ছে পাম্প, মিক্সচার, হিট এক্সচেঞ্জার, রিঅ্যাক্টর। এখানে রিয়াকশন হচ্ছে, এটা হচ্ছে ক্যাটালিস্ট, বিভিন্ন ক্যাটালিস্ট বেড আছে আর কি। কুলিং সি ওয়াটার।
ডিস্টিলেশন কলাম। ভিডিও দেখে কথা বলেন। এটা হচ্ছে রিফ্লেক্স, রিফ্লেক্স আসতেছে, আর এটা হচ্ছে ব্যাপার যাচ্ছে, এটা হচ্ছে ফিড, ফিড আসতেছে, আর এটা হচ্ছে রিবয়লার, রিবয়লার হয়ে ব্যাপারটা যাচ্ছে আর লিকুইড বেরোচ্ছে। সবাই দেখে কিছু বুঝলা? জি জি স্যার, স্যার, একটু একটু মোটামুটি বোঝা গেছে। বুঝলাম। এটা কি প্ল্যান্ট ছিল? স্যার ডাইমিথাইল ইথার প্ল্যান্ট ছিল। ডাইমেথাইল ইথার প্ল্যান্ট, খুবই ছোট একটা প্ল্যান্ট, ডিস্টিলেশন কলাম আর রিঅ্যাক্টর, আর কিছু নাই। রিঅ্যাক্টরের ভিতরে কি ছিল বলো তো? ক্যাটালিস্ট ছিল স্যার। ক্যাটালাইট ক্যাটালিস্ট বানানো ছিল, ছিল। সেখানে রিয়াকশন হয়েছে, হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার মানে হিটার কুলার ছিল, আর পাম্প ছিল। মোটামুটি এই এই ইকুইপমেন্ট খুবই ছোট, মিথানল থেকে ডাইমিথাইল ইথার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই যে ওয়াটারটা, এই ওয়াটারটা যেটা ডিস্টিলেশন কলাম থেকে বের হয়েছে, এটা কি তুমি হচ্ছে এনভায়রনমেন্টে ছেড়ে দিতে পারবা? এটা তো ওয়াটারে, আসলে ছেড়ে দিতে পারবা? না স্যার, এটা ইটিপিতে নিতে হবে। কারণ কি? স্যার ডিস্টিলেশন কলাম থেকে তো স্যার মানে সম্পূর্ণ সেপারেট হবে না। হ্যাঁ, ইয়েস, এখানে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা তো 100% সেপারেশন হয়ে এখানে আসে নাই। এখানে এই ওয়াটার, এখানে ম্যাক্সিমাম ওয়াটার, কিন্তু এই ওয়াটারের মধ্যে কিছু ডাইমিথাইল ইথারও থাকবে, কিছু মিথানল থাকবে। তো এটা যদি তুমি এনভায়রনমেন্টে নদীতে ছেড়ে দাও, তাহলে এই ডাইমিথাইল ইথার কি করবে? তোমার নদীর পানি, পরিবেশ নষ্ট করে দিবে না? যার জি কারণে স্যার। জি তুমি স্যার। এটা ছেড়ে দিতে পারবা না ডাইরেক্ট, এটাকে ইটিপিতে নিয়ে আরো আরো হচ্ছে তোমার আহ, ওই যতটুকু ইয়া থাকবে, মিথানল থাকবে, সেটা নিয়ে বা কমায় দিয়ে, অথবা হচ্ছে কোনো একটা কিছু করে তারপর হচ্ছে ওয়াটারটাকে ছাড়তে হবে, অথবা কেউ ওয়াটারটাকে অন্য জায়গায় ইউজ করতে পারবা, এই আর কি। আচ্ছা, এবার আসো, আহ একটা হচ্ছে প্রসেস ডিজাইন, আর একটা হচ্ছে প্ল্যান ডিজাইন, দুইটা হচ্ছে আলাদা জিনিস। হ্যাঁ, দেখো এখানে বলো, এখানে দেখছে covers a step from initial selection of process to be used through to the issuing process of flow sheet and includes selection, specification, chemical engineering, design, equipment. আর প্ল্যান ডিজাইন হচ্ছে include detail mechanical design to equipment, structural, civil, electrical design, specification, design and ancillary and services। আচ্ছা, ডিফারেন্স বিটুইন হচ্ছে তোমার প্রসেস ডিজাইন এন্ড প্ল্যান ডিজাইন। তো আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে প্রসেস ডিজাইন করা, নট প্ল্যান ডিজাইন। তাহলে কেমিক্যাল প্রসেস ডিজাইনটা আমি যেটা বললাম, যে কোন ইকুইপমেন্টের পরে কোন ইকুইপমেন্ট হবে, এবং কোন ইকুইপমেন্টের আউটলেট কত হবে, সেটা আরেকটা জায়গায় ইনলেট কত হবে, কত টেম্পারেচার হবে, কত প্রেসার হবে, এই যে তোমার হচ্ছে ফ্লোশিটটা, বা এই যে আমি একটা রিয়াক্টর দিব, সেই রিয়াক্টরের তোমার হচ্ছে সাইজ কত হবে, ভিতরে ক্যাটালিস্টের পরিমাণ কতটুকু হবে, ডিস্ট্রিবিউশন কলামের প্লেট কয়টা হবে, কতটুকু হাইট হবে, এগুলা হচ্ছে আমাদের কাজ, এগুলা কেমিক্যাল ইঞ্জিনিয়াররা বানাই দেবে, আহ, এই যে ডিজাইনটা করে দিবে। বাট ফিল্ডে স্ট্রাকচার ডিজাইন, যে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি বলে দিছো যে আমার একটা রিয়াক্টর হবে 10 ফিট, এখন এই 10 ফিটের লম্বা একটা পাইপ বা একটা রিয়াক্টর অথবা একটা ভেসেল দাঁড়া করানোর জন্য কি পরিমাণ স্ট্রাকচারাল সিভিল ওয়ার্ক লাগবে, বা কি পরিমাণ হচ্ছে ওটার স্ট্রেস ক্যালকুলেশন করা লাগবে, এগুলা সিভিল বা হচ্ছে অন্য ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বুঝবে, এটা আমাদের কাজ না। এটাকে বলা হয় প্ল্যান ডিজাইন। মানে তুমি স্ট্রাকচার ডিজাইন যেটাকে বলে, যে তুমি একটা প্রসেস বানাই দিলা বা একটা ইকুইপমেন্ট বলে দিলা হিট এক্সচেঞ্জার, ওই হিট এক্সচেঞ্জারকে ওইখানে রাখার জন্য ওইটাকে দাঁড় করে রাখবে, অথবা হচ্ছে শোয়ায় রাখবে, অথবা একটা রিয়াক্টরকে দাঁড় করে রাখবে 30 ফুট 40 ফুট এরকম লম্বা একটা পাইপ, এগুলার স্ট্রাকচারালি যেই ওইটা কতটুকু থিকনেস হবে, বা ওই ভেসেলের
কতটুকু হচ্ছে তোমার স্কার্ট ডিজাইন লাগবে, স্কার্ট মানে সাপোর্ট লাগবে, সাপোর্ট মানে হচ্ছে একটা ভেসেলকে দাঁড়া করে রাখার জন্য পাশ থেকে সাপোর্ট দিতে হয়, সেই সাপোর্টটা কতটুকু লাগবে সেটা হচ্ছে প্ল্যান ডিজাইন। তাহলে যদি পরীক্ষায় আসে ডিফারেন্স বিটুইন প্রসেস ডিজাইন এন্ড প্ল্যান ডিজাইন, আমার আমার মনে হয় যে তোমরা বুঝছো এবং পারবা। ঠিক আছে, জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আরেকটা জিনিস হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়াররা হচ্ছে তোমার ইকোনমিক ইভালুয়েশনটা করে দিবে। তুমি তোমার প্ল্যান্টের কত র মেটেরিয়াল থাকবে, কোন ইকুইপমেন্টের কস্ট কেমন হবে, তারপর হচ্ছে প্রোডাকশনের ইয়া কত, তোমার কতটুকু প্রফিট হবে, ফিক্সড কস্ট কত, ভেরিয়েবল কস্ট কত, এটা প্রসেস ইঞ্জিনিয়াররা তোমাকে হচ্ছে ইকোনমিক ইভালুয়েশনটা করে দিবে। ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে দেখো, general term plan design includes all engineering aspects involve the development of either a new modified or expanded industrial plant। তাইলে তোমার হচ্ছে, তুমি এটা বুঝতে পারতেছো যে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে শুধুমাত্র কেমিক্যাল ইঞ্জিনিয়ার একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে না, তার মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি? পাওয়ার সাপ্লাই ব্যবস্থা করবো। পাওয়ার সাপ্লাই দেখা, কোনটার পাওয়ার কতটুকু লাগবে, পাওয়ার ছাড়া তো কোনো ইন্ডাস্ট্রি চলবে না। ঠিক আছে, এই জিনিসগুলা। হ্যাঁ বলো। হ্যালো। তাহলে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বানাইতে হলে আসলে সবগুলো ইঞ্জিনিয়ারিং এর মিক্স লাগবে। যেমন সেখানে প্রসেস ইঞ্জিনিয়ার লাগবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, সেখানে তোমার হচ্ছে মেকানিক ইঞ্জিনিয়ার লাগবে। সবগুলা কম্বাইন্ডলি তোমার হচ্ছে কাজ করে একটা প্ল্যান ডিজাইন করবে। ঠিক আছে। Where is design used in industry? New process design, less than 5% of design activity of the industry. Plan design established process, 50% of industrial design activity. Okay. Plan improvement modifications, plan increase plant capacity, 50% of the design activity. আচ্ছা, এখানে দেখো, একটা হচ্ছে নিউ প্রসেস ডিজাইন, লেস দ্যান 5% অফ ডিজাইন অ্যাক্টিভিটি অফ দ্য ইন্ডাস্ট্রি। নিউ প্রসেস ডিজাইন, তুমি তো ধরো সবগুলা কেমিক্যাল প্রসেস সবগুলো এস্টাবলিশড হয়ে আছে। ধরো তুমি অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করবে কোন প্রসেসে বলো তো? হেবার প্রসেস। হেবার বসে বানাবা, তাই হেবার বস অলরেডি এস্টাবলিশড। তাহলে সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কি করবে, হেবার বস পদ্ধতি দেখে সুন্দর মতো বসাই দিবে। তাহলে তোমার কাজটা কি শুধুমাত্র দেখে কপি পেস্ট করা? ওইরকমই তো স্যার। ওরকমই না। এটা দেখো, এখানে বলছে লেস দ্যান 5% অনলি, তুমি হচ্ছে কাজ করবা সেখানে। আহ তোমার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিউ প্রসেস ডিজাইন করছে, সেখানে পুরা ইসের প্লান্টের অ্যাক্টিভিটি হচ্ছে অনলি 5%। আর ওই ইকুইপমেন্ট গুলো এখানে বসানো, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে 45% ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, ডিজাইন অ্যাক্টিভিটি। তাহলে এটা হচ্ছে কি করবে, ইন্ডাস্ট্রির ইকুইপমেন্ট গুলো বসাবে। আচ্ছা, ওই তুমি এখানে বস কিন্তু তুমি এজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার তুমি বলে দিবা আমার এই হিট এক্সচেঞ্জার লাগবে, হিট এক্সচেঞ্জার বাটা ইকুইপমেন্ট বসানো আছে, এরকম কিছু না। তাই তো? আমার কথা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো, আচ্ছা ওকে। কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ার কি করলো, সে আগের একটা প্রসেস কোথাও বানানো আছে অ্যামোনিয়া প্ল্যান্ট, সেটা দেখে দেখে ওইখানে কি কি ইকুইপমেন্ট লাগছে সেই জিনিসটা সুন্দর মতো এখানে তোমার হচ্ছে বসাই দিতে পারলো। এটা এতটুকু কাজ হচ্ছে 5%। এটা এটা তোমার হচ্ছে আগেরটা তুমি দেখে দেখে তুমি নিজে শিখলা। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ পুরাটাই প্রথম থেকে করতে হবে। এই এই কাজগুলো হচ্ছে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ, এটা হচ্ছে তোমার 50%। যেটা তুমি 5% হচ্ছে কপি করছিলা আর এক জায়গা থেকে, আর আর এই 50% কপি না, এটা তোমার নিজেকে বানাইতে হবে। bottlenecking plant, increasing plant capacity, increasing plant efficiency, decreasing cost, আর একটা হচ্ছে pollution minimization। এটা হচ্ছে 50%। এটা আরেকটা জায়গা থেকে দেখে আসলেও তোমার প্ল্যান্টের জন্য তুমি কিভাবে ক্যাপাসিটি বাড়ায় দিবা, কিভাবে এফিসিয়েন্সি ইনক্রিজ করবা, এটা হচ্ছে তোমার হাতে। তাহলে এটাও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ। আর এই যে 45, এটা হচ্ছে মেকানিক্যাল প্লাস হচ্ছে ইলেকট্রিক্যাল প্লাস হচ্ছে সিভিল। আর এখানে হচ্ছে এই 5 আর এই 50, তার মানে 55% কাজ হচ্ছে তোমার শুধুমাত্র অনলি সিএইচই ফর এনি ফর এ কেমিক্যাল ইন্ডাস্ট্রি, মানে ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি। তাইলে
তোমার হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তোমার 55% কাজ তুমি করবে, তার মানে তুমি তো বস। এটা মাথায় রাখো। তো যারা সিভিল পাও নাই বা ইলেকট্রিক্যাল পাও নাই, তার মন খারাপ করার কিছু নাই, যে তুমি হচ্ছে একদম খারাপ জায়গায় আসো নাই। বুঝতে পারছো? জি স্যার। খুশি হয়েছো? অবশ্যই স্যার। অবশ্যই স্যার। এখন এই যে 50% কাজ তোমার, তার মানে তোমার কাজগুলো আবার কঠিনও আছে, হ্যাঁ, সহজ না। কি হলো এগুলো? ওকে, টোটাল কস্ট কমিটেড একটা হচ্ছে তোমার, দেখো, ইন এ প্রিলিমিনারি প্রিলিমিনারি প্রসেস ডিজাইন 98% হচ্ছে অপারেটিং কস্ট কমিটেড, 80% হচ্ছে ক্যাপিটাল কস্ট কমিটেড, আর লেস দেন 10% হচ্ছে স্পেন্ড করতেছো। ওকে, ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমার এটা আছে মানি স্পেন্ট, আর উপরের দিকে যেটা সেটা হলো, দেখো, প্রিলিমিনারি প্রসেস ডিজাইন 98% হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য, 98% হচ্ছে অপারেটিং কস্ট, মানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বসানোর পরে তোমার হচ্ছে 98% অপারেট করতে লাগবে। 80% হচ্ছে তোমার ক্যাপিটাল কস্ট কমিটেড, যেটা তুমি হচ্ছে কিনবা। ওকে, আর মানি স্পেন্ড অন্য অন্য জায়গায় তুমি স্পেন্ড করবা হচ্ছে ধরো 10%, এই আর কি। তার মানে এই যে 80%, এখান থেকে এই যে 80% হচ্ছে তোমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে একটা ইন্ডাস্ট্রি বানাইতে হলে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে এতটুকু, আর এরপরে এতটুকু হচ্ছে তোমার অপারেটিং কস্ট, আর অন্যান্য হচ্ছে বাকি বাকি গুলো আর কি এখানে লাগবে। কি কি জন্য লাগবে? কনস্ট্রাকশন, ইকুইপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে ডিটেইল ইঞ্জিনিয়ারিং, প্রসেস ডিজাইন, এগুলোর জন্য মাত্র 10%-এর মতো খরচ হবে আর কি। কনস্ট্রাকশন কাজ, সিভিল ওয়ার্ক, যে কাজগুলা, সিভিলের কাজ হচ্ছে একবারেই, সিভিল বানাই দেওয়া যাবে, শেষ, বসাই দেওয়া যাবে, আবার নষ্ট হবে, নতুন ইকুইপমেন্ট বসাবে, আবার সিভিল ওয়ার্ক লাগবে। বাট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ ওখানে সব সময় ওটা তদারকি করতে হবে, সব সময় এখানে থাকতে হবে। আচ্ছা, টিপিক্যাল ডিজাইন স্টেপস ফর কেমিক্যাল এন্ড বায়োকেমিক্যাল প্রসেসেস, এগুলো মানে প্রথম ক্লাসে আমি কিছু কিছু বলছি, আমি একটু কুইক চলে যাব। তোমার হচ্ছে মেক মেক এ মার্কেট অ্যানালাইসিস ইফ এ নিউ প্রোডাক্ট উইল রেজাল্ট, মানে তুমি হচ্ছে প্রথমে মার্কেট অ্যানালাইসিস করবা যে তুমি কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি যে বানাবা, যে প্রোডাক্ট তুমি বানাবা সেটা হচ্ছে মার্কেটে আসলে ডিমান্ড কেমন। ঠিক আছে, ডিমান্ডটা প্রথমে তোমাকে দেখতে হবে। এরপরে তুমি একটা লিটারেচার সার্ভে করবা বা প্যাটার্ন সার্চ করবা, লিটারেচার সার্ভে, যে এটা আসলে কেমন হবে, বানাইতে গেলে কেমন কস্ট পড়বে, আমার বাংলাদেশে এটার কস্ট বা এটার ডিমান্ড কেমন হতে পারে, আমি যদি বিক্রি করে কত টাকায় বিক্রি করতে পারবো, তারপরে হচ্ছে আমার কতটুকু প্রফিট হবে, এগুলো একটা লিটারেচার সার্ভে করতে পারো। আচ্ছা, তারপরে তুমি হচ্ছে ডেটা, কি কি ডেটা লাগবে, কোনটার জন্য কতটুকু, ও, মানে বিভিন্ন ডেটা তুমি ইন্ডাস্ট্রি বানানোর জন্য ডেটা তুমি হচ্ছে, এটা কাইন্ড অফ লিটারেচার সার্ভে আর কি। লিটারেচার থেকে তুমি বিভিন্ন ডেটা সংগ্রহ করলা। এরপরে হচ্ছে তোমার পরের স্টেপটা হলো রিয়াকশন, সেপারেশন, পসিবল অপারেটিং কন্ডিশন, এগুলো দেখতে হবে যে তোমার একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বানাইতে হলে আমার এখানে আমি যে ডাইমিথাইল ইথার বানাইলাম সেখানে একটা সিঙ্গেল রিয়াকশন আছে, তাহলে আমার ওইখানে কি কি আছে, একটা রিয়াকশন আছে তোমার হচ্ছে ইসের জন্য, ডাইমিথাইল ইথারের জন্য, সেপারেশন প্রসেস আছে, পসিবল অন্যান্য অপারেটিং কন্ডিশন কি কি আছে, এগুলো দেখতে হবে। কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে কঠিন কাজটা হলো তোমার হচ্ছে আসলে সেপারেশন করা। রিয়াকশন তো খুবই সহজ, কোনো দুইটা ইকুইপমেন্ট দুই জায়গায়, মানে ইকুইপমেন্ট না, দুইটা কেমিক্যাল এক জায়গায় দিয়ে দিলে রিয়াকশন হয়ে গেল। বাট সেপারেশনটা আসলে ডিফিকাল্ট, কারণ হচ্ছে তুমি তোমার ডিজায়ার সেপারেশন পাচ্ছই না, তুমি কখনোই 100% সেপারেশন করতেই পারছো না, এটাই হচ্ছে তোমার সমস্যা। তুমি যতই সেপারেট করো,
যতই অ্যাবজর্পশন করো আর ডিসঅর্পশন করো, অ্যাবজর্ব করো বা ডিস্টিলেশন কলাম দাও, 100% সেপারেশন হবেই না। সো এই যে সেপারেশন কিভাবে করা যায়, বা তুমি যে ডিস্টিলেশন কলাম বানাবা, ইচ্ছা করলেই তুমি সব কেমিক্যালের জন্য ডিস্টিলেশন কলাম বানাইতে পারো না। তুমি সব কেমিক্যালের জন্য দুইটা, সব কেমিক্যালের মিক্সচার আলাদা করার জন্য তুমি শুধুমাত্র অ্যাবজর্পশনটা বানাইতে পারো না। এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে যে আসলে পসিবল সেপারেশন কি কি আছে। এরপরে কি জানে কেউ বলতেছিল কেউ। আচ্ছা, এরপর শুধু কেমিক্যাল ইন্ডাস্ট্রি বানাইলেই হবে না, হ্যাঁ। কেমিক্যাল ইন্ডাস্ট্রি বানাইতে হলে তোমার এনভায়রনমেন্টাল ইস্যু আছে, সেফটি ইস্যু আছে, হেলথ কনসার্ন আছে। আহ যেমন এনভায়রনমেন্টাল ইস্যু কি, তুমি হচ্ছে বাইরে চাইলেই হচ্ছে কি করতে পারবে না, বাইরে যে কোনো ওয়েস্ট তুমি হচ্ছে ছেড়ে দিতে পারবে না, ঠিক আছে। সেফটি ইস্যু আছে। সেফটি ইস্যু কি, যে তুমি 10 তলা থেকে পড়ে গেলে তোমার হচ্ছে আহ আহ ইয়া হবে যে 10 তলা থেকে পড়ে গেলে তো মরেই যাবো। তাহলে 10 তলা থেকে পড়ে 10 তলা সমান একটা ইকুইপমেন্টের মাথায় উঠতে হইলে সেখানে সুন্দর মতো চারপাশে হ্যান্ডেল থাকতে হবে, সুন্দর করে ওঠার ব্যবস্থা থাকতে হবে, স্ট্রেয়ার গুলো ওইভাবে থাকতে হবে। এগুলো হচ্ছে সেফটি ইস্যু। বা হচ্ছে তোমার হচ্ছে কোনো ফায়ার এক্সপ্লোশন যাতে না হয়, এটা। হেলথ কনসার্ন কি, যখন তোমার বিভিন্ন লেবাররা বা বিভিন্ন ওয়ার্কাররা যখন ওখানে কাজ করবে, তখন ওইখানে যে বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল অথবা যে কেমিক্যাল নিয়ে কাজ করবে, যেটার কারণে, যেটা ইনহেল করলে অথবা যেটা গায়ে লাগলে কোনো কারো শরীরে স্বাস্থ্যগত ক্ষতি যাতে না হয়, এটা হচ্ছে তোমার হেলথ কনসার্ন। এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রি গুলোতে কতটুকু হেলথ কনসার্ন আছে, এটা হচ্ছে, এটা নিয়ে ডাউট আছে। ইটের ভাটায় গেছিলে কখনো? তোমরা ইটের ভাটা চেনো তো নাকি? জি স্যার, গেছি স্যার। জি স্যার, জি স্যার। অনেকবার গেছো ইটের ভাটা। আমি গত রমজানে, তার আগের রমজানে কাজ করছি পুরা 12টা ইটের ভাটা, পুরো রমজান ভরে আমার ইটের ভাটায় কিছু টেস্টিং এর কাজ ছিল। তো ইটের ভাটা আমার ওয়ার্কারদের জন্য আসলে খুব খারাপই লাগে। মানে ওইখানে দেখো নিচে 1400-1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চুলার ভিতরে, চুলার উপরে তারা কয়লা দিচ্ছে, সারাদিন রৌদ্রের মধ্যে ওইখানে বসে আছে, ইট নামাচ্ছে। এখন ওইখানে কতটুকু হেলথ কনসার্ন আছে দেখো। উপরের দিকে হচ্ছে উপর থেকে সূর্যের আলো, নিচ থেকে চুলার গরম। ওইখানে কিন্তু তোমার, আমি আমার জুতা পরে গেছিলাম, হ্যাঁ, জুতা গলে গেছে, এরকম একটা অবস্থা, নিচ দিয়ে সোলটা নষ্ট হয়ে গেছে। তো তারপরে ওরা ওই যে কাঠের কাঠের কি একটা ব্যবস্থা করছে, কাঠের উপরে হচ্ছে জুতা পরে তারপর যেতে হয়। আচ্ছা, তাইলে ওনাদের কি অবস্থা হবে? তারপরে সর্বক্ষণ ওখানে ধুলাবালি থাকে, কারো মুখে মাস্ক নাই, সে কি করতেছে, ওই ধুলাবালি ইনহেল করতেছে অলওয়েজ। গরম তো আছেই, হিট বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে ধুলাবালি নিতেছে। তারপর কোল, কোল পোড়াইলে কোলের মধ্যে কি থাকে বলতো? স্যার, কার্বন থাকে স্যার। কার্বন তো থাকেই, ওটা তো আছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওইটা তো আছেই। সক্স নক্স ফ্লাই থাকে, আসার সালফার থাকে স্যার। সক্স থাকে। ওইটাও কিন্তু সে একই সাথে যে পার্টিকেল ইনহেল করতেছে, তার সাথে সাথে সে সক্স নক্স ইনহেল করতেছে। তাহলে তার স্বাস্থ্যের অবস্থা কি? আমরা ওইখানে গেছিলাম, আমরা কিছুদিন কাজ করে আসছি, মানে গেছি যেভাবে, আসার সময় ভূত হয়ে আসছে এক একজন। ভূত মানে বুঝো, মানে ওই অল্প কয়েকদিন কাজ করার কারণেই মানে বাসায় আসার পরে আর কেউ দেখতে পারে নাই, মানে মনে হচ্ছে যে আহ মানে মানে কালো হয়ে ফেস গেছিলেন স্যার। সব চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। সাইটের মতো কালো চেহারা হয়ে হয়ে গেছে। গেছিলেন স্যার। হ্যাঁ, কালো তো হয়েছি, এই কালো তো হওয়াটা স্বাভাবিক, রোদ্রের মধ্যে কাজ করলে হবেই। বাট আরো অন্যান্য স্বাস্থ্যগত দিক দিয়ে চিন্তা করলে, যে মানে আমি তোমাকে এখানে একটা মজার কথা বলি, সেটা হলো আমার ফোনটা গেছে নষ্ট হয়ে। আমি আসবো এয়ারে যশোর আর থেকে। ওদের জীবনের সাথে আমাদের জীবন, বা যারা উন্নত এই সে চলাফেরা করে তাদের জীবনের তো আসলে এই হয় না স্যার। ওদের না, এখন কষ্ট একটু লাগে। ওদের হেলথ কনসার্নটা শরীর তোমাকে চিন্তা করতে হবে। তুমি যখন একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বানাবা, তখন তো হেলথ কনসার্ন চিন্তা করতে হবে। আমি তোমাকে একটা ইয়া বলি, সেটা হলো যে আহ, আমি যশোর থেকে প্লেনে আসবো তো, আমার ফোন নষ্ট হয়ে গেছে। ফোনের ভিতরে ফোনটা পাওয়ার বাটন কাজ করছে না। তো আমার ফোনে যদি কেউ ফোন দেয়, তাহলে আমার মানে ফোনটা আমি চালাইতে পারি। আমি ফোন যখন ধরো ইয়াতে যায়, পাওয়ার বাটন অফ দিলে তোমার হচ্ছে পুরো স্ক্রিনটা অফ হয়ে যায় না, এরপর অন করতে পারি না। তো যখন কেউ আমাকে ফোন দিবে, তখন আমি আমার ফোনে কাজ করতে পারি, এরকম ছিল। তো আমি, আমার ইমার্জেন্সি ছিল, আমি সরাসরি হচ্ছে যশোর থেকে ঢাকায় আসতে হবে।
তো আমি ইটারভেটে কাজ করে ওইখান থেকে মোটামুটি একটু ফ্রেশ হয়ে ঢাকায় আসবো। এয়ারপোর্টে গেছি। এখন আমার ফোনে তো কাজ করতে পারছে, করছে না। আমার ফোনের ভিতরে হচ্ছে টিকিট। এখন একজনকে বললাম যে আমাকে একটু ফোন দেন, তাইলে হচ্ছে আমার ফোনে ইয়া হবে, মানে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ফোনটা যখন অন হবে তখন হচ্ছে আমি আমার টিকিটটা দেখাতে পারবো। এখন উনি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না যে আমি বিমানের যাত্রী, আমি বিমানে আসতে পারি। মানে এটা অনেক বিশ্বাসই হচ্ছে না আমার। এরকম একটা অবস্থা মানে হয়ে আছে এই মাত্র অল্প কয়েকদিনে, ধরে এক সপ্তাহের মতো এখানে কাজ করার পরে। তাইলে আমি চিন্তা করলাম যে আমার যে এই অবস্থা হচ্ছে, তাহলে মাসের পর মাস, বছরের পর বছর যারা কাজ করে তাদের হেলথ কনসার্ন বা তাদের হেলথ কন্ডিশন কেমন হতে পারে, তাদের কি আসলে লাইফ আছে? তাহলে এটা তো কোনো কেমিক্যাল, এটা ওইটাও একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি কাইন্ড অফ। তা এটা তো কোনো ইন্ডাস্ট্রি আসলে হেলথ কনসার্ন না। বাইরের দেশে এরকম ইন্ডাস্ট্রি চালায় না, চলে না। বাইরের দেশে তোমার ওয়ার্কারদের কথা, যারা ওইখানে কাজ করে তাদের কথা মাথায় রাখতে হবে। স- জিনিসপত্র হবে অটোমেটেড, অথবা হচ্ছে ম্যানুয়াল হইলেও কোনো ধুলাবালি বা কোনো রোদের হিটের কথা বললাম, সক্স নক্স, এটা কেউ ইনহেল করতে পারবে না। সবার আগে ওয়ার্কারদের হেলথ কনসার্ন, সেফটি কনসার্ন, এনভায়রনমেন্টাল কনসার্ন, তারপর হচ্ছে তোমার প্রফিট। এগুলো আগে দেখতে হবে। আর বাংলাদেশে দেখে উল্টা, সবার আগে প্রফিট, তারপর হচ্ছে হেলথ কনসার্ন, সেফটি কনসার্ন থাকলে থাকলে না থাকলে নাই। কারণ আমার তো লেবার দিয়ে কাজ নেই, আমি টাকা পয়সা মালিক চিন্তা করে আমার লেবার দিয়ে আমি কি করব? লেবার পাবোই, লেবার বাঁচুক না বাঁচুক আমি টাকা পাইলেই হয়। ঠিক আছে? তো বা- তোমরা যখন স্যার ইন্ডাস্ট্রি ডিজাইন, বাংলাদেশে আগে স্যার মালিক পক্ষ স্যার। আমি সেটাই বললাম, মালিক পক্ষের প্রফিট আগে। মালিক চিন্তা করবে লেবার মরলে আমার তো সমস্যা নাই, আমি আবার লেবার পাবো। আমার আগে প্রফিট করতে হবে। স্যার ইট ভাটায় স্যার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি কি টেস্ট করে স্যার? ইটভাটা আমার ওই যে চিমনির ভিতরে কাজ ছিল আর কি। ওই যে চিমনির ভিতরে ওইখানে তোমার পার্টিকুলেট ম্যাটার, মানে তুমি আহ ওই চিমনির ভিতর দিয়ে কতটুকু হচ্ছে ইয়া আসে, পার্টিকেল আসে, মানে ধূলিকণা আসে। ওই ধূলিকণা গুলো কিন্তু তুমি হচ্ছে যে কি করবে, যদি ওই চিমনিটা অনেক বেশি উঁচু না হয়, তাহলে ওই চিমনি গুলা থেকে পার্টিকেল গুলা যে কোনো ফসলি জমির উপরে পড়লে ফসল নষ্ট হয়ে যাবে, পরাগায়ন হবে না। ওই ধূলিকণা গুলা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। ওটা মানুষ ইনহেল করতে থাকলে ওটা একসময় তোমার লাং কে নষ্ট করে দিবে, লাং এর ভিতরে যে জমা হবে পার্টিকেল গুলা। ঠিক আছে? এটা হচ্ছে ক্ষতিকর। তো আমরা দেখছি যে এটা একটা বিদেশি প্রজেক্ট ছিল, যে ওই ওই তোমার চিমনির ভিতরে কি পরিমাণ ধূলিকণা আছে, পার্টিকেল আছে, 10 মাইক্রন, PM10 দেখেছিলাম আমরা, 10 মাইক্রনের, মানে এত ছোট ছোট পার্টিকেল। তারপরে সক্স এর পরিমাণ কি, নক্স এর পরিমাণ কি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, সালফার ডাই অক্সাইডের পরিমাণ কত, এগুলা এগুলা মেজার করা। এগুলা মেজার করার কারণ হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ওরা একটা বাংলাদেশ নিয়ে ওরা একটা গবেষণা করছে, যেটা এই টিপিক্যাল যে ইটভাটা আছে, এই ইটভাটা গুলো ওরা কিছুটা মডিফাই করছে, যে এইটা এইভাবে না করে এভাবে করলে কেমন হয়। তো সেক্ষেত্রে আমরা টিপিক্যাল যে আহ, ইটভাটা গুলো আছে সেটার এই সক্স নক্স পার্টিকেল, তারপর হচ্ছে আরো কিছু প্যারামিটার, চিমনির প্যারামিটার গুলো মেজার করছি। তারপর ফিডিং মেজার করছি, যে কতটুকু কয়লা দিতে হয়, 100টা ইট বানাইতে হলে কত কেজি কয়লা লাগে, এটা। আর ওরা যে মডিফাইড প্রসেসটা ওরা বলছে, ওইরকম করে কয়েকটা ইটভাটা চলতেছিল। সেই ইটভাটার সক্স নক্স বা এই যে ফিডিং কয়লা যেটা কতটুকু লাগে, এটা আমরা মেজার করছি, যে ডিফারেন্সটা দেখার জন্য, কম্পেয়ার করার জন্য। তো দেখলাম যে ওরা যেটা ইয়া করছে তাতে অনেক অনেক কম লাগে আসলে, কয়লাও কম লাগে। আবার কয়লা কম লাগার কারণে তোমার এখানে সক্স নক্স পার্টিকেল মিটার সবই কম আসে। তো ওইভাবে যদি ইটভাটা চালানো যায় সবগুলা, তাহলে অবশ্যই আগের থেকে বেটার হবে আর কি। স্যার ইমপ্লিমেন্টেশন দরকার স্যার। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন দরকার। এখন সব জায়গায় ইমপ্লিমেন্ট হবে না। আবার সরকার আবার বলতেছে, বাংলাদেশে তো আমি কিছু বুঝি না, সরকার আবার বলতেছে এই ইটভাটা বন্ধ। কোনো ইটভাটার কিন্তু লাইসেন্স নাই, সরকারি ভাবে লাইসেন্স নাই। 2024 সাল থেকেই মনে হয় ইটভাটার কোনো লাইসেন্স নাই, সরকার দিবে না, কারণ ইটভাটা পরিবেশে অনেক ক্ষতি করে। ইটভাটার লাইসেন্স নাই, কিন্তু ইটভাটা তো চলতেছে সব সব জায়গায়। আরেকটা জিনিস হচ্ছে, ইটভাটা সরকার বলতেছে ইটভাটা বন্ধ করতে হবে, সব অটো ব্রিক বানাইতে হবে। তো অটো ব্রিক বানাবা, অটো ব্রিক তো সবাই বানাইতে পারতেছে না, তাহলে তুমি ইটভাটা বন্ধ করলে এই যে ইটের যে ডিমান্ড, এটা ফুলফিল হবে কিভাবে? মানে এগুলা তো তুমি হুট করে একটা জিনিস বন্ধ করতে পারো না। তুমি বন্ধ করার আগে এগুলো তো আগে চিন্তা করতে হবে যে আমি এটা বন্ধ করলে এই ডিমান্ড কি দিয়ে ফুলফিল করবো, সেটা আগে আমি বানাইতে হবে, তারপরে এটা বন্ধ করতে হবে। এখন হুট করে আমি বন্ধ করে দিলাম,
আর সবকিছু সলভ হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। এখন কি হয়েছে, সব বন্ধ, ইটভাটা সব লাইসেন্স ছাড়া। এখন পুলিশকে টাকা দেয় আর ইটভাটা চলে, এটাই হচ্ছে ব্যাপার। স্যার ব্লক তৈরি করবে স্যার পরিবেশ বান্ধব, ওটাও তো স্যার বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন হইলে তাও তো স্যার ইটভাটা বন্ধ করতে পারতো। এটা বললাম, বাস্তবায়ন আগে করো, তারপরে বন্ধ করবা। এখন তুমি বাস্তবায়ন করার খবর নাই, আগে সব বন্ধ। আলটিমেটলি তো বন্ধ হয় নাই, কি হচ্ছে, ওই যে পুলিশে টাকা দিতে হয়। তো আরেকটা মজার কথা বলি, সেটা হলো যে আমরা যে প্লাস্টিক রিসাইকেল আছে না, প্লাস্টিক, মানে প্লাস্টিক তোমার যেগুলা বাজারে ঘাটে পাওয়া যায়, যে বোতল গুলা বা বিভিন্ন ক্যান, এগুলা টোকায় এনে নতুন করে হচ্ছে তোমার রিসাইকেল করে, নতুন করে ইয়া বানায়, রেজিন বানায়। এখন এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলা অনেকগুলো আছে কামরাঙ্গীর চরে। এখন কামরাঙ্গীর চরে হচ্ছে তোমার আবাসিক এলাকা, কিন্তু আবাসিক এলাকার ভিতরে তোমার হচ্ছে এই রিসাইক্লিং প্লাস্টিক বা কোনো ইন্ডাস্ট্রি দিতে পারবে না। এটা সরকার অবৈধ আর কি, লাইসেন্স নেই বা লাইসেন্স দিবে না। ওরা অনেকবার চেষ্টা করছে লাইসেন্স করার জন্য। প্লাস্টিক রিসাইক্লিং কিন্তু আসলে পরিবেশের জন্য ভালো, কারণ তুমি রিসাইকেল যত করবা এনভায়রনমেন্টের তত ওয়েস্ট কমে যাবে। তুমি হচ্ছে প্লাস্টিক গুলা রিসাইকেল করে নিয়ে আসবা, এটা অবশ্যই ভালো। সমস্যাটা হলো এটা তুমি যদি আবাসিক এলাকায় দাও, কোনো ইন্ডাস্ট্রি তো আবাসিক এলাকা হতে পারে না, কারণ হচ্ছে তোমার এটার সেফটি কনসার্ন থাকে, ফায়ার হ্যাজার্ড থাকবে বা অন্য কোনো ঝামেলা হতে পারে, ঝুঁকিপূর্ণ। এখন সরকারের লাইসেন্স দিচ্ছে না, কিন্তু শত শত ইন্ডাস্ট্রি, এরকম ছোট ছোট ইন্ডাস্ট্রি চলতেছে কামরাঙ্গীরচরে। কিভাবে চলে, ওই 2 দিন পর পরে এসে খালি পুলিশ টাকা নিয়ে যায়, এভাবে চলে। তো এইভাবে তো আসলে দেশ চলতে পারে না। এখন কিছু করার নাই, এটা বাংলাদেশ। স্যার সবকিছুই স্যার তো জি স্যার। চলতেছে স্যার, এভাবেই স্যার চলবে স্যার, কিছু করার নেই। চলবে। এখন তাদের কথা হলো আমরা লাইসেন্স করতে পারতেছি না, লাইসেন্স নাই আমাদের, ইয়া নাই, কিন্তু হচ্ছে এখন পুলিশ ওইটা দেখায়, পুলিশ হচ্ছে যত বেশি আইন বাংলাদেশে হয় পুলিশে তত বেশি লাভ হয়। যত বেশি আইন করবা পুলিশে তত লাভ। কারণ আইন সবাই ভাঙবেই। ভাঙার কারণ হলো তুমি এটার অল্টারনেটিভ ব্যবস্থা না করে এটা বন্ধ করে দিছো, এই জন্য তো আইন ভাঙবে। অল্টারনেটিভ ব্যবস্থা থাকলে না মানুষ অল্টারনেটিভ ব্যবস্থা করতো। স্যার আইন না ভাঙলেও স্যার পুলিশে টাকা দিতে হয় স্যার। স্যার গ- পুলিশের তো চলে স্যার নেতাদের কারণে স্যার। স্যার গতকালকে রাত 2টায় দেখলাম স্যার যাত্রাবাড়ি পুলিশের সাথে ট্রাক ড্রাইভাররা হ্যান্ডশেক করতেছে, যাইতেছে আর হ্যান্ডশেক করতেছে। এখন আমার সোনার বাংলাদেশ, এখন এটা নিয়ে আমি আর কি বলবো বলো? যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। তারপরে হচ্ছে অ্যাসেস, তুমি এই হেলথ কনসার্নের কথা আমি যেটা বলতেছিলাম তোমাদের এতক্ষণ, বিদেশে বাড়িতে যেটা চিন্তা করে এনভায়রনমেন্ট, সেফটি, হেলথ কনসার্ন, এটা আগে, তারপরে হচ্ছে প্রফিট। আর বাংলাদেশে আগে প্রফিট, তারপর হেলথ কনসার্ন। বাংলাদেশে এই 3 নাম্বারটা চলে যাবে নিচে, এটা চলে যাবে এখানে, উইথ রেসপেক্ট টু বাংলাদেশ। আচ্ছা যাই হোক, তারপরে তোমার রিফাইন ডিজাইন ডাটা। তার তুমি যখন প্রফিটেবিলিটি স্টাডি করবা যে আমার এটা প্রফিট হবে না কি হবে, তারপর অল্টারনেটিভ চিন্তা করবা। এরপরে হবে রিফাইন রিকোয়ার্ড ডিজাইন ডাটা, এস্টাবলিশ প্রপার্টি ডাটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার এন্ড ভেরিফাই এক্সপেরিমেন্টালি ইফ নেসেসারি কি আননোন প্রসেস। তুমি যখন একটা প্রসেসকে ডিজাইন করবা, প্রসেস ডিজাইন করার সময় প্রথমে তুমি এটা প্ল্যান্টে ইমপ্লিমেন্ট করবা না, প্রথমে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে তুমি দেখবা যে আসলে আমার এটা কতটুকু আসলে হবে, বা আমার আমার সফটওয়্যারে এটা আমার এই যে প্রসেস সিমুলেশন করলাম, সিমুলেশন করে দেখবা যে এটা আসলে হয় কিনা। যদি তোমার প্রসেসের সিমুলেশনে যদি আগে মিলে, তারপরে নর্মালি ছোট একটা পাইলট প্ল্যান বানায়। পাইলট প্ল্যান্টে যদি মিলে, তারপরে হচ্ছে প্ল্যান ডিজাইন করে। তুমি প্রথমেই যদি একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বানায় ফেলো, সেখানে একটা কেমিক্যাল আরেকটা কেমিক্যাল দিয়ে দাও, এক্সপ্লোশন হয়ে ব্লাস্ট করে তুমি শুধু উড়ে যাবা। তো ওইটা করবে না, আগে হচ্ছে সিমুলেশন করে দেখবে। সিমুলেশন করলে অনেক সময় বাস্তবে ওটা ভ্যালিডিটি নাও হইতে পারে। ঠিক আছে, অনেক সময় সিমুলেশনে মিলে বাট বাস্তবে নাও মিলতে পারে। সো আগে সিমুলেশন, তার পাইলট প্ল্যান্ট, তারপরে হচ্ছে প্ল্যান্ট, এইভাবে আস্তে আস্তে তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়াররা প্রসেস ডিজাইন করতে পারে। সো আমি চাইলেই একটা প্রসেস ডিজাইন করে ফেলতে পারবো সেরকম না আসলে। এই প্রসেস ডিজাইন ইঞ্জিনিয়াররা নর্মালি হচ্ছে কোন একটা কোম্পানিতে জব করে, সেখানে এরকম রিসার্চ চলতেই থাকে। তারা এরকম বিভিন্ন স্টেপ করার পরে তারপর প্ল্যান ডিজাইন করে বিভিন্ন দেশে, তাদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসি।
আচ্ছা, প্রিপেয়ার ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন, তোমার সফটওয়্যার মিলে যাবে, তারপর হচ্ছে তুমি ওটার ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করবা। ডিটেইল ইঞ্জিনিয়ারিং ডিজাইন কোনটা, যে আসলে একটা ডিস্টিলেশন কলামের হাইট কত, লেভেল কত, ডায়া কত, কয়টা স্ট্রেস লাগবে, ট্রে লাগবে, এটার ক্যাপিটাল কস্ট কত, এগুলো হচ্ছে ডিটেইল ডিজাইন। হ্যাঁ, তারপর হচ্ছে reassess the economic viability of the process. If negative, either modify process or investigate other process alternatives. তুমি যদি দেখো যে reassess করবা economic validity, যে তোমার এটা যদি দেখো যে একটা একটা ইকুইপমেন্ট আমি কিনলাম, কিন্তু টোটাল ইকুইপমেন্টের কস্ট চিন্তা করলে আমার প্রফিট খুবই কমে যাবে, অথবা ভেরিয়েবল কস্ট অথবা ইনস্টলেশন কস্ট অনেক বেশি বেড়ে যাবে, তখন হচ্ছে তুমি অল্টারনেটিভ চিন্তা করতে পারো যে আমার এই প্রসেসে না করে আমি যদি অন্য প্রসেসে করি, তাইলে সেটা আমার আসলে কেমন হয়, বা সেটা দিয়ে আমি কতটুকু আগাইতে পারবো, বা অল্টারনেটিভ চিন্তা করলে আমার কি আমার ইন্ডাস্ট্রিটা কি প্রফিটেবল হবে কিনা, বা ধরো কোন একটা ইন্ডাস্ট্রি অলরেডি আছে এক্সিস্টিং, সেখানে যে ইকুইপমেন্টটা আছে আমি সেই ইকুইপমেন্টের বাইরে আরেকটা ইকুইপমেন্ট লাগাই দিলে তাইলে আমার কি কস্টটা কি কমে কিনা, বা সেটা দেখা যায় আমার ইনস্টলেশন কস্ট অনেক কম, কিন্তু ধরো ওইটার আবার আমার ভেরিয়েবল কস্ট বা অপারেটিং কস্ট অনেক বেশি, তাইলেও হবে না। ওইটার অপারেটিং কস্ট কেমন, ইনস্টলেশন কস্ট কেমন, এগুলা সবকিছু চিন্তা করে তোমাকে ডিসিশন নিতে হবে যে আসলে আসলে আমি কোন দিকে যাব। আচ্ছা, রিভিউ দ্য প্রসেস अगेन ফর এনভায়রনমেন্টাল সেফটি, হেলথ এন্ড ইফেক্টস। তুমি যখন একটা প্রসেস ডিজাইন করবা, এরপর আবার রিভিউ করতে হবে যে ওই ইকুইপমেন্ট থেকে আসলে আমার হেলথ হ্যাজার্ড আছে কত, কেমন সেফটি, কেমন এনভায়রনমেন্টাল বিভিন্ন ইয়াগুলা কেমন, এই জিনিসগুলা তোমাকে দেখতে হবে। আচ্ছা, তারপরে এত কিছু করার পরে তুমি হচ্ছে এটাকে কম্বাইন করে একটা রিটেন প্রসেস ডিজাইন রিপোর্ট বানাবা। বানানোর পরে কমপ্লিট দ্য ফাইনাল ইঞ্জিনিয়ারিং ডিজাইন করলা, সেখানে ডিজাইন, ইকুইপমেন্ট, লেআউট, স্পেসিফিকেশনস, ডেভেলপ পাইপিং ইনস্ট্রুমেন্টেশন। আচ্ছা, এই জিনিসটা হলো ইকুইপমেন্ট লেআউট, মানে আসলে কোন জায়গায় কোন ইকুইপমেন্ট বসবে, এটাকে বলা হয় লেআউট। হ্যাঁ, আর হচ্ছে তোমার তুমি পাইপিং ইনস্ট্রুমেন্টেশন মানে হচ্ছে তুমি এক জায়গায় একটা রিঅ্যাক্টর বসছে, আর এক জায়গায় একটা অ্যাবজর্বার বসছে, তাহলে রিঅ্যাক্টর থেকে অ্যাবজর্বারের পাইপ, কোন পাইপটা কোন দিক দিয়ে যাবে, এইটা হচ্ছে পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম। আর একটা হচ্ছে পিএনআইডি বলে, পিএনআইডিটা হলো ওইটাও পাইপিং ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম, ওইটা আসলে শুধু পাইপ না, ওটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন বলে। পিএনআইডি তোমরা নাম শুনে থাকবা, পিএনআইডি মানে হচ্ছে তোমার একটা যে কোনো একটা ডিস্টিলেশন কলাম অথবা যে কোনো একটা ভেসেলে অথবা যে কোনো একটা রিঅ্যাক্টরের ভিতরে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম ডিজাইন করে। যেমন হচ্ছে ধরো এখানে একটা রিঅ্যাক্টর আছে, এখানে ফিড আছে, এখন এখানে এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে বের করতে হবে, TD সেন্টিগ্রেড টেম্পারেচারে। ধরো তুমি এখানে হিটার দিছো, এখন কি করলাম আমি, এই যে হিটারটা, এই হিটার এখানে ধরো এটা হচ্ছে হিটার, এখন এই হিটারের ভলিউমটা বাড়বে কমবে কিভাবে, এখানে যদি ফিটটা বেশি আসে, কোনো কারণে ফিট বেশি আসে, তাই তুমি হিটারের ভলিউমটা বাড়াই দিবা, ফিট যদি বেশি আসে হিটারের ভলিউম বাড়াই দিবা, টেম্পারেচার ঠিক থাকবে। এখন যদি তোমার ফিটটা কোনো কারণে কমে যায়, এটা যদি না কমাও তাহলে টেম্পারেচার তো বেড়ে যাবে, তাহলে এই ফিটটা যদি বেড়ে যায়, কমে যায়, তাহলে সাথে সাথে হিটারটাও কমে যাবে, তাহলে এটার সাথে একটা কানেকশন থাকবে। ঠিক আছে, এই ফিডের সাথে একটা কানেকশন থাকবে, এটাকে বলা হয় পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টাল ডায়াগ্রাম, PNID, পিএনআইডি ডায়াগ্রাম। প্রত্যেকটা ইকুইপমেন্টের বর্তমানে অটোমেটিক যে তোমার ডিজাইন গুলো, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম ডিজাইন করে, সেটা হলো এই যে কন্ট্রোল করতেছি, এখানে কাকে কন্ট্রোল করতেছি, টেম্পারেচারকে কন্ট্রোল করতেছি। টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য আমি দেখতেছি হচ্ছে হিট ম্যানুপুলেট করি হচ্ছে হিটারের তোমার হিটারের ভলিউমটা, আর আমি সেন্স করতেছি হচ্ছে তোমার এই যে একটা ভেসেলের মধ্যে ফিটটা কতটুকু যাচ্ছে, এটা হচ্ছে আমার ভেরিয়েবল। এটা অনেক সময় এরকম উঁচা নিচা হতে পারে, তার মানে হচ্ছে এটার যে ফ্লো রেটটা কমতে পারে, বাড়তে পারে, কমতে পারে, বাড়তে পারে, এরকম ধরো হইতে পারে, সাইন ওয়েভ হতে পারে। এখন এটা যখন কমবে বাড়বে, এটার সাথে সাথে হিটারটা এরকম কমাইতে বাড়াইতে হবে। যদি এটার সাথে সাথে হিটারটা কমাইতে বাড়াইতে পারি, তাইলে আমার টেম্পারেচার ঠিক থাকবে, আদারওয়াইজ টেম্পারেচার একবার অনেক বেশি বেড়ে যাবে, একবার অনেক বেশি কমে যাবে। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে বলা হয় তোমার পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টাল ডায়াগ্রাম ডিজাইন, বা
তোমার হচ্ছে পিএনএর ডায়াগ্রাম। আচ্ছা, প্রিপেয়ার বাইটস ফর ইকুইপমেন্ট অর দা প্রসেস প্ল্যান্ট। এরপরে তুমি হচ্ছে প্রসেস, এই যে তোমার এটা সহ একটা ডিটেল ডিজাইন পুরো প্ল্যান্টের বা প্রত্যেকটা ইকুইপমেন্টে আলাদা আলাদা করে এই এই ডিজাইন গুলো তুমি করলা। প্রকিউর ইকুইপমেন্ট, প্রোভাইড অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট উইথ স্টার্টআপ এন্ড স্টেক ডাউন রানস, ইনিশিয়েট প্রোডাকশন। আচ্ছা, এরপরে কি করবে? প্রকিউর ইকুইপমেন্ট। আচ্ছা, প্রকিউর ইকুইপমেন্ট মানে তুমি ইকুইপমেন্ট গুলো কিনলা, তারপরে হচ্ছে ইনস্টল করলা, কনস্ট্রাকশন করলা, এরপরে তুমি হচ্ছে স্টার্ট আপ করলা, তারপরে প্রোডাকশনে গেলা। এই 14টা প্রসেস তোমার হচ্ছে স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হবে, যে আমরা কিভাবে ইয়া করতে পারি আর কি। হ্যাঁ, কিভাবে একটা ইকুইপমেন্ট ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে এই স্টেপে স্টেপ বাই স্টেপ আমরা করবো আর কি। তাহলে পরীক্ষার সময় যদি আসে এই 1 থেকে 14 নাম্বার লিখতে পারবে না? জি স্যার, মুখস্থ করতে হবে, অনেক কিছু ভুলেও যাবো। মুখস্থ করতে হবে, একটু কয়েকবার পড়তে হবে, বাট বলছো তো নাকি সবগুলা? জি আচ্ছা, স্যার। এরপরে আর 2টা স্লাইড আছে আমার, তোমাদের শেষ করব। এআইসিএসি কোর্স, কোর্স এন্ড স্ট্যান্ডার্ডস মানে হচ্ছে তোমার এআইসিএসি মানে আমেরিকান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এরা একটা কোর্স এন্ড স্ট্যান্ডার্ড দিছে যে তুমি হচ্ছে আমার যখন একটা ইন্ডাস্ট্রি বানাবা তখন হচ্ছে, বিরাজ ভাই রাখছে। হ্যাঁ হ্যালো হ্যালো, আচ্ছা একটা তুমি যখন একটা ইন্ডাস্ট্রি বানাবা তখন তার কিভাবে তার তোমার ধরো এনভায়রনমেন্টে তুমি কতটুকু ছাড়তে পারবা ওয়েস্ট, তারপর হচ্ছে পরিবেশে কতটুকু বাতাসের সাথে কি কি মানে অক্সিজেন ছাড়তে পারবা, একদম জিরো তো করতে পারবা না, জিরো ডিসচার্জ তো আর হবে না। তাহলে এইগুলোও একটা কোর্স স্ট্যান্ডার্ড আছে। আর একটা হচ্ছে এথিক্স এর, প্রফেশনাল এথিক্স এরও একটা কোর্স স্ট্যান্ডার্ড আছে, যে আমি আমার আমি যখন ডিজাইন করব তখন আমার কি কি এথিক্স নিয়ে আমার থাকতে হবে, ওই অবস্থায় আমি ডিজাইন করতে পারবো। নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, ইনহ্যান্সমেন্ট অফ হিউম্যান ওয়েলফেয়ার, অনেস্ট, ইম্পার্শিয়াল। এগুলো যদি না থাকে তাহলে যে তুমি যদি ডিজাইন করো তাহলে হচ্ছে তোমার ডিজাইন অবশ্যই ব্লাস্ট করবে। তোমার এই অনেস্টি অথবা ইম্পার্শিয়াল, তুমি যদি ধরো পার্শিয়ালিটি চিন্তা করো যে আমি শুধুমাত্র, বা অনেস্ট না থাকো যে শুধুমাত্র আমি ওই কোন রকম একটা ডিজাইন করে দিলাম হইলে হয়েছে, আমি টাকা পাইলে হয়েছে, ডিজাইন এটা করে দিলাম, কোন রকম 2-3 মাস চললেই হলো, আমি টাকা নিয়ে তো চলে যাব, ওরকম করলে আর আর হবে না। এই এথিক্সটা তোমার থাকতে হবে। ঠিক আছে, এই এথিক্স নিয়ে তারপর হচ্ছে উম তুমি হেলথ এন্ড সেফটির ব্যাপারে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে তোমার তুমি এই জায়গায় আগে কাজ করছিলা কিনা, তারপর হচ্ছে ট্রুথফুল ম্যানার, এগুলো থাকলে ওয়েল সুপারভিশন যদি থাকে, এগুলো থাকলে তুমি হচ্ছে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রপার ওয়েতে ডিজাইন করতে পারবে। এটা জাস্ট একটা প্রফেশনাল এথিক্স। এই এই জিনিসগুলো আসতে পারে 5 মার্কসের জন্য, যে তোমার কি কি এথিক্স থাকতে হবে অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার যখন তুমি ডিজাইন করবা তখন। তো এটা একটু পড়তে হবে, যদিও পুরো জিনিসটা আসলে কাইন্ড অফ বাংলা পড়া, কিন্তু একটু পড়তে হবে আর কি। তো আমি দিয়ে দিব। আর তোমাদের সাথে আমার আর একটা ক্লাস নিতে হবে অনলাইনে আগামী সপ্তাহে, কবে বলো? বৃহস্পতিবারে